ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। একে তো বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অস্থিরতা, তার উপর ভূ রাজনীতির প্রভাব, সব মিলিয়ে কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও তার প্রতিফলনও রয়েছে ধীরগতি। তার উপর বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে, আর এসবের সরাসরি প্রভাব পড়েছে সাধারণের জীবনযাত্রায়। দর্শক, এসব নিয়ে টালি খাতার আজকের আলোচনার বিষয়ে জীবনযাত্রার ব্যয় কমলো আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক এবং কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। শুরুতে ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিককে আপনাকে দিয়ে শুরু করতে চাই, একদম সাম্প্রতিক ঘটনা দিয়ে শুরু করি। যদি বলি আজকে ভোর রাতের ঘটনা দিয়ে শুরু করতে চাই, ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা। হ্যাঁ, সে তার প্রভাব কিন্তু, একে তো আমরা আমদানি নির্ভর দেশ এবং আমদানির ক্ষেত্রে বিশেষ করে কৃষি পণ্য এবং খাদ্যের ক্ষেত্রে আমরা তাদের উপর মোটামুটি বলা যায় অনেকাংশে নির্ভর করতে হয়। এই যুদ্ধের প্রভাব আসলে, এই হামলার প্রভাব আসলে আমাদের মধ্যে কতটা পড়বে বলে মনে করছেন এই মুহূর্তে? জি, ধন্যবাদ। দেখুন যে এটা হচ্ছে যে আমাদের যদি দেশের অর্থনীতির কথা বলেন, সেটার বিভিন্ন দিকেই কিন্তু এর প্রভাব পড়ে। সার্বিকভাবে আমরা যেটা গ্রোথ, মূল্যস্ফীতি কিংবা এমপ্লয়মেন্ট দিয়ে বিবেচনা করি। এখন ভারতের সাথে যদি আমার বাণিজ্যের কথা চিন্তা করেন, আমরা কিন্তু অনেক টাকার বাণিজ্য করে থাকি। এখন বিষয়টা হচ্ছে এরই প্রেক্ষাপটে যদি সাপ্লাই চেইন ডিসরাপশন হয়, তাহলে কিন্তু আমরা অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস অতি সহজে আমদানি করি কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে মূল্যস্ফীতি, বর্তমানে জানেন যে এপ্রিলে মূল্যস্ফীতি কমেছে, কিছুটা স্বস্তির সংবাদ এসেছে যে 9.17, 9.35% থেকে। কথা হচ্ছে যে এই যে কমার একটু ধারা শুরু হয়েছে, যেটা সার্বিকভাবে একটা স্বাভাবিক অবস্থার কারণেই বলেন অথবা সংকোচনমূলক মুদ্রানীতির কারণেই বলেন, এই বিষয়টাই কিন্তু এখন আবার সংখ্যার মধ্যে পড়বে। যদিও বাংলাদেশের অর্থনীতি বিগত সময় যদি চিন্তা করেন, তাহলে বিগত ২৬ মাস যাবৎ ৯% মূল্যস্ফীতির কিন্তু উপরে বিরাজ করছে। এখন এই মূল্যস্ফীতি কমার যে ধারাবাহিকতা, তার কিন্তু একটা প্রভাব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে স্বস্তি নিয়ে আসতো, কিন্তু সেটা হয়তো ব্যাঘাত ঘটবে বলে আমার মনে হয়। সেটা যদি আরো বেশি ইন্টেন্সিফাইড হয় এবং সেটা যদি আরো দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশের যে খাদ্যের ক্ষেত্রে আমি বলবো যে খাদ্য মূল্যস্ফীতি, যেটা প্রায় এখন ৮.৬৩% এপ্রিল ২০২৫ নেমে আসছে, সেই খাদ্য মূল্যস্ফীতিটা কমার যে ধারাবাহিকতা, সেটা কিন্তু আমাদের যে সিজন তারও একটা প্রভাব ছিল। প্লাস দেশের সার্বিকভাবে যদি চিন্তা করেন সামগ্রিক অর্থনৈতিক অবস্থার দিক, সেটা হচ্ছে আমরা চিন্তা করি যে আমার মুদ্রার মানটা একটু স্থিতিশীল আছে, তারও কিন্তু একটা প্রভাব। এই যে সার্বিক মূল্যস্ফীতি যে 0.18% কমেছে গত মার্চ মাসের তুলনায়, সেটা কিন্তু এরই প্রভাব। এখন এই সমস্ত ভালো প্রভাবের ক্ষেত্রে একটা শঙ্কা তৈরি করে কিন্তু এই ধরনের যুদ্ধ অথবা যে কোনো ধরনের সাপ্লাই আমার সরবরাহকে বিঘ্নিত করতে পারে, এমন যে কোনো ঘটনাই কিন্তু আমাদের এই এই যে স্বাভাবিক অবস্থাটাকে অস্বাভাবিক করে তুলতে পারে বলে আমি মনে করি। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে, কাগজে কলমে মূল্যস্ফীতি কিছুটা কমলেও আসলে তার প্রতিফলন কিন্তু নিত্যপণ্যের বাজারে আসলে দেখা মিলছে না। এর প্রভাব আসলে কতটা পড়ছে আমাদের জীবনযাত্রায়? দেখুন, খাদ্য মূল্যস্ফীতি কথা যদি বলি, সেটা খুব ধীর গতিতে কমছে এবং যেটা কমছে এটা সাধারণ মানুষের উপর খুব বড় ধরনের প্রভাব পড়বে এটা আমি মনেও করি না। কিন্তু একটা ধারা আমরা দেখছি যে গত মাস এবং এ মাসে কমছে। তার প্রধান কারণ হলো যে এই ২ মাস এটা উৎপাদনের মৌসুম বা এর আগের মাস থেকে, এবং এখন তো বোরো ধানের উৎপাদনের মৌসুম এবং আমাদের প্রধান খাদ্যশস্য চাল, এটার 54% বোরো মৌসুমে আসে এবং এবার উৎপাদনটা খুবই ভালো হচ্ছে। তা এমন একটা পরিস্থিতিতে যুদ্ধ বিগ্রহে সাপ্লাই চেইন কিছুটা ডিসরাপ্টেড হতে পারে, কিন্তু খাদ্য মূল্যস্ফীতিতে খুব বেশি একটা নেতিবাচক প্রভাব পড়বে ইমিডিয়েটলি এটা আমি মনে করি। এবং যেই ক্রমাগতভাবে যে হ্রাস পাচ্ছে, এই ধারাটা হয়তো আরো ২-১ মাস থাকবে। কারণ হলো যে চালের দামটা এখন কম, চালের দামটা বাড়বে।
আরেকটি জিনিস হলো যে সাম্প্রতিক কালে যে কিছু বাইরে থেকে যে কিছু আমদানি করা হয়েছে তাতে করেও মোটামুটি ভাবে মজুদ সরকারি পর্যায়ে মজুদটা ভালো, এবং এবার যে প্রকিউরমেন্টটা হচ্ছে 14 লাখ টন প্রকিউরমেন্টের টার্গেট চাল এটা নির্ধারণ করেছে, এটাও হয়তো এই টার্গেটটা ফুলফিল করা সম্ভব হবে। এবং এটা যদি হয় তাহলে আগামী 3 মাস, কারণ চালটাই হলো সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে, চালের দামটা কম বেশি এটাই সবচেয়ে প্রভাব বিস্তার করে খাদ্য মূল্যস্ফীতির উপর। তো এছাড়া অন্যান্য জিনিসপত্রের দাম কথা যদি ধরেন, যে তেলের দাম বাড়ছে এবং অন্যান্য জিনিসপত্রের দামও বাড়ছে, শাকসবজির যে মৌসুমটা ছিল ভরা মৌসুম সেই মৌসুমটা শেষ হয়ে গেছে, এবং গ্রীষ্মকালে শাকসবজি স্বাভাবিকভাবেই কিছুটা সরবরাহ কম। কিন্তু অন্যদিকে যদি আলুর কথা বলেন, আলুর দাম এখনো মানে এটা খুবই কম, আলুর দামটা উৎপাদন খরচ সেটাও আমাদের কৃষকরা তুলতে পারছে না, এবং বাজারে 20 টাকা আলু কেজি। এবং পেঁয়াজের দামটাও মোটামুটি স্বাভাবিক, খুব বেশি অস্বাভাবিক না, মাঝে কিছুটা বেড়েছিল আবার এখন কমতের দিকে আছে। সবকিছু মিলে আমার মনে হয় যে খাদ্য মূল্যস্ফীতি দিক থেকে আগামী 1-2 মাস বা 3 মাস আমরা মোটামুটি স্বস্তিতে থাকতে পারবো। তবে নন নন ফুডের ক্ষেত্রে হয়তো এটার একটা নেতিবাচক প্রভাব পড়বে, যে কারণে সার্বিক মূল্যস্ফীতি খুব ধীর গতিতেই হ্রাস পাবে বলে আমি ধারণা করছি। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত দারুণভাবে আপনি আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন। ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, আপনার কাছে আবারও ফিরতে চাই, যে বিষয়টি এবার জানতে চাই সেটি হচ্ছে ব্যয় বাড়লেও তো আয় তো আসলে বাড়ছে না, এই অসামঞ্জস্য কিন্তু থেকেই যাচ্ছে। আসলে এটা সমাধানটা কোথায়? আসলে আপনার পর্যবেক্ষণ, আপনার বিশ্লেষণটা কি বলে? জি, জি। দেখুন, ব্যয় বাড়া বলতে হচ্ছে যে আমরা যখন জিনিসপত্রের দাম বাড়ে, আমি যদি আমার জায়গাটা ধরে রাখতে চাই তাহলে আগের চেয়ে বেশি পরিমাণ খরচ করতে হয়। ইন এ সেন্স আমরা বলি মূল্যস্ফীতি আমার পকেটকে খুইয়ে ফেলছে, অর্থাৎ আপনি একই পরিমাণ পাচ্ছেন কিন্তু অধিক টাকা দিতে হচ্ছে, কিন্তু সেটা নির্ভর করে কিন্তু সামর্থ্যের উপর। এখন সামর্থ্যের যেটা আমরা বলি যে সামর্থ্যের বাইরে যদি চলে যায় তখন কিন্তু তার পক্ষে সেই জীবন জীবিকার উপরে কিন্তু হুমকি। মূল্যস্ফীতি কখন মানুষের হুমকি হয়ে দাঁড়ায়? আমরা কেন প্রান্তজনের কথা বলি? কারণ প্রান্তজনের সক্ষমতার বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, অর্থাৎ সে তার স্বাভাবিক জীবনযাপন ধারা ধরে রাখতে পারে না। এই মূল্যস্ফীতির কারণে আমাদের ব্যয় বাড়ছে। এখন আয় যে বাড়ে নাই তার প্রমাণ হচ্ছে যে আমরা যদি বিগত 40 মাস, আমি বলবো 40 মান্থস যাবত আমরা চিন্তা করি মূল্যস্ফীতি বাংলাদেশের কোথায় ছিল এবং এর মজুরি বৃদ্ধি কোথায় ছিল, অর্থাৎ এই দুই বৃদ্ধি পার্সেন্টেজ ফর্মে যদি চিন্তা করেন তাহলে আমরা দেখি যে আমাদের মজুরি বৃদ্ধি যেভাবে বাড়ছে মূল্যস্ফীতি তার চেয়ে অনেক বেশি ছিল বিগত 40 মাস ধরে। অতএব এই যে প্রভাবটা, এই প্রভাবটার কারণেই কিন্তু মানুষ তার সামান্য আয় বাড়লেও মনে করছে আমার জীবন অতিষ্ঠ, আমি সংসার চালাতে পারছি না। যারা নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, সেই কারণে কিন্তু তাদের কাছে মনে হচ্ছে যে প্রকৃতপক্ষে আমার ব্যয়ভার বেড়ে গিয়েছে। হ্যাঁ, সেটা সত্যি। একটা দেশে মূল্যস্ফীতি যখন তা মজুরি বৃদ্ধির চেয়ে বেশি হয় তখন তাদের জন্য জীবন জীবিকাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যেটা করণীয় বলতে হচ্ছে যে একটা দেশ স্বাভাবিক অবস্থা, এইগুলা হচ্ছে যে অস্থিতিশীল অবস্থা। সেই অস্থিতিশীল অবস্থা আমরা কেন বলি? সমষ্টিক অর্থনীতির অস্থিতিশীলতা বলতেই আমরা বুঝি যে আমার প্রবৃদ্ধির যে জায়গাটা সেটা আর আগের জায়গায় নেই, সেটা প্রবৃদ্ধি নিচের দিকে ধাবমান। অতএব নিচের দিকে ধাবমান মানে একটা দেশে আপনার যে পরিমাণ চাহিদা বাড়ছে বছরের পর বছর, সেই পরিমাণ আর যোগান সেই পরিমাণ বাড়ছে না, তার চেয়ে কম হারে বাড়ছে। অতএব দ্রব্য মূল্যের উপর একটা প্রেসার, উপরের দিকে একটা ভারসাম্য তৈরি হয়। একইভাবে দ্রব্য মূল্যের যখন গড় মূল্য যখন বেড়ে যায় তখন আমরা মূল্যস্ফীতিটাকেও বলি যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা আসে অনেক কারণে। এখন আরেকটা বিষয় হচ্ছে স্পষ্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন মূল্যস্ফীতি সংকোচনমূলক মুদ্রানীতি নিচ্ছি, একই সাথে কিন্তু আমরা কি করছি, যে টাকা বাজার থেকে উঠিয়ে নিচ্ছে, টাকা তো আর মার্কেটে কাজ করছে না, ফাংশনাল না। অতএব প্রবৃদ্ধিটা কিন্তু ধীরে ধীরে সংকুচিত হয়ে যায়, কারণ এটা ইন্টারেস্ট রেট বাড়ার কারণে আমার দেশের যে বিনিয়োগটা দেখেন আমরা অনেক বছরের চেয়ে নিচের দিকে তলিয়ে গিয়েছে।
ভবিষ্যৎ সংখ্যাও কিন্তু রয়েছে প্রবৃদ্ধি কমার কারণে। কারণ মানুষের দিন থেকে দিন যত পার হবে চাহিদা বৃদ্ধি পাবে, কিন্তু সেই প্রবৃদ্ধির ধারাটাও যদি আপনি সামনের দিকে এগিয়ে নিতে না পারেন, এর সাথে তাল মিলিয়ে, তাহলেই কিন্তু মানুষের ভিতর সংখ্যা আসে, মানুষ তার খরচের দিক ভাবে। যেমন আমি যদি স্পষ্টভাবে বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশের যে মূল্যস্ফীতিটা কমেছে, সেই মূল্যস্ফীতিটা কি কারণে কমেছে? এপ্রিলে কমার কারণ হচ্ছে গত মাসে ঈদ ছিল, ঈদ, এবং সেটা কিসের ঈদ? রোজার ঈদ। তার মানে হচ্ছে আমরা ওই ঈদে প্রচুর খরচ করি, ফুড এবং নন ফুড এবং সব দিক সামনে কিন্তু থেকে। কোরবানির ঈদটাও কিন্তু আসন্ন, কিন্তু পরবর্তী মাসটা স্লাগিশ হয়ে যায়। যেমন দেখেন রেমিটেন্স ঈদের মাসে যে পরিমাণ আসছে, পরের মাসটাই কিছুটা কম আসবে। নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলাপ করব ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, কিন্তু তার আগে আমরা একটা বিরতি নিতে চাই। জাহাঙ্গীর আলম, আপনিও থাকুন আমাদের সাথে, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি, ইসলামী ব্যাংক টালি খাতায় সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয়ে জীবনযাত্রার ব্যয় কমলো। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর জাহাঙ্গীর আলম, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেটি বলছিলাম যে আসলে নানা সংকটের মধ্যে নতুন করে ভূ রাজনীতির অস্থিরতা বলা যায় দেশের জন্য নতুন করে একটা আসলে বিস্ফোরা। এই সব কিছুকে আসলে পাশ কাটিয়ে আমাদের যে উৎপাদন নির্ভর অর্থনীতি আছে সেটি কিভাবে সুসংহত করা যায়, আর আমাদের দেশের সার্বিক যে জীবনযাত্রার যে ব্যয়ের কথা আমরা বলছি সেটাকে কিভাবে স্থিতিশীল রাখা যায়? মূল্যস্ফীতি এখন চড়া এটা তো না, গত 3 বছর ধরে মূল্যস্ফীতি খুবই চড়া। 9% থেকে 10% কিংবা তার চেয়ে বেশি অ্যাভারেজ মূল্যস্ফীতি গত 3 বছর ধরে। আর খাদ্য মূল্যস্ফীতি 10%-এরও বেশি। গত 10 মাসে যদি আমরা হিসেব করি, অ্যাভারেজ 10%-এর উপরে মূল্যস্ফীতি, যেখানে মানুষ সাধারণত কম আয় এবং তাদের এমপ্লয়মেন্টের সুযোগ কম, মানুষের পারচেজিং ক্ষমতা ধীরে ধীরে কমছে, এমন একটা পরিস্থিতিতে 9% মূল্যস্ফীতি কিংবা খাদ্য মূল্যস্ফীতি 8.5% কিংবা তার চেয়ে বেশি, এটা খুবই বেশি। পৃথিবীর খুব কম দেশেই এখন কিন্তু এত বড় মূল্যস্ফীতি আছে। আমাদের বিভিন্ন দেশে, যেখানে যেখানে পাকিস্তানের কথা বলুন, শ্রীলঙ্কার কথা বলুন, এখানে খাদ্য মূল্যস্ফীতি কিন্তু অনেক বেশি ছিল। এখন কিন্তু তাদের খাদ্য মূল্যস্ফীতি অনেক কমেছে এবং এদের খাদ্য মূল্যস্ফীতির হার হলো নেতিবাচক। কাজে আমরা কিন্তু এদিক থেকে খুব ধীরে এগিয়ে যাচ্ছি। তবে সামনে যে অবস্থা, আমার কাছে মনে হয় যে খাদ্য মূল্যস্ফীতিটা মানুষকে আরো বেশ কিছুদিন ভোগাবে। কারণ এখন যে কন্ট্রাকশনারি পলিসির কথা বলা হচ্ছে, তারপরে এতে করে আমাদের ইনভেস্টমেন্ট সংকুচিত হচ্ছে। এটা যেটা একটু আগে সাদাত হোসেন সাহেব বললো, এটা শুধু এর জন্য না, সংকোচনমূলক মুদ্রানীতি এটাই শুধু না, এর সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি কথাও আমরা ভাবতে পারি, যে কারণে আমাদের দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ সবগুলাই খুব খারাপ অবস্থায় আছে, ভালো অবস্থায় নাই। তো এমন একটা পরিস্থিতিতে আপনি উৎপাদনের ক্ষেত্রে খুব বেশি উৎপাদন বাড়বে সেটা তো আশা করতে পারি না। কৃষি ক্ষেত্রে উৎপাদন, একটা জিনিস হলো যে কৃষি ক্ষেত্রে আমাদের কৃষকরা, দেশের অবস্থা যাই হোক, তার খোরাকি পর্যায়ে, জীবন ধারণ পর্যায়ে উৎপাদন করে, কিন্তু তারপরে উদ্বৃত্ত সৃষ্টির ক্ষেত্রে যদি যথেষ্ট বিনিয়োগ না হয়, তাহলে উদ্বৃত্ত সৃষ্টি ভালোভাবে হয় না, এবং তখন দ্রব্যমূল্য বেড়ে যায়, এবং দ্রব্যমূল্য যখন বেড়ে যায় তখন মানুষের কষ্ট বাড়ে। তো এই ক্ষেত্রে আমাদের দরকার হবে যে যদি আমরা সত্যি সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে চাই, কৃষিতে বিনিয়োগটা নিশ্চয়ই কৃষি বিনিয়োগটা বাড়ানো উচিত, কারণ সেই একমাত্র উৎপাদন নির্ভর অর্থনীতি হয়তো আমাদেরকে টিকিয়ে রাখতে পারে এই দুঃসময়ে। ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, আরেকটি বিষয় যেটা আপনার কাছ থেকে জানতে চাই, যে অর্থনীতি স্থিতিশীল হলে বলা যায় সবকিছুই নিয়ন্ত্রণে থাকে, কিন্তু সেই স্থিতিশীলতার বর্তমান প্রতিবন্ধকতাগুলো কি আমাদের ক্ষেত্রে সংক্ষেপে? প্রথমে যদি আমি বলি, সেটা হচ্ছে যে আমার প্রবৃদ্ধির, মানুষের আয়ের জায়গাটার, সক্ষমতার জায়গাটাকে ভালো রাখতে হয়। এখন সেই আয়ের সক্ষমতা হচ্ছে, আমরা জিডিপির কথা বলি, সেই জিডিপির প্রবৃদ্ধির ধারা যদি আমাকে রাখতে হয়, তাহলে বিনিয়োগ বান্ধব পরিবেশ দেশের ভিতরে বিরাজ করতে হবে। জাহাঙ্গীর সাহেব কিন্তু যথার্থই বলেছেন যে আমরা প্রধান নির্ণায়ক হিসাবে সুদের হারকে বিবেচনা করি, উচ্চ সুদের হার কমায়, কিন্তু উচ্চ সুদের হার হলেও বিনিয়োগ হয়, কিন্তু বিনিয়োগ এখন বাংলাদেশের তলানিতে
গেছে বিগত অনেক বছরের নিচে। তার কারণ কিন্তু শুধু এই সংকোচনমূলক মুদ্রানীতি নয়, দেশের যে রাজনৈতিক পরিবেশ, কিভাবে স্থিতিশীলতা আসবে রাজনৈতিক মাঠে এবং নির্বাচন কি হবে, সেই জায়গাগুলোও কিন্তু অনেকের আমাদের দেশের বিনিয়োগকারীদের ভিতরে যে প্রভাব ফেলেছে নেগেটিভ, ঠিক একই ধরনের ঋণাত্মক প্রভাব ফেলেছে কিন্তু বিদেশি বিনিয়োগকারীরাও। কারণ আমাদের দেশে যদি নেট ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্টের কথা বলেন, সেটা কিন্তু বিগত বছরে 5% আরো কমেছে। অর্থাৎ যা চলে গেছে তার নতুন আসছে, সেটার যদি যোগ বিয়োগ করেন 5% নেগেটিভের দিকে। এবং আর যে কমিটমেন্ট, সেগুলাও কিন্তু যে কমিটমেন্ট কিছু করছে কিন্তু প্রকৃতপক্ষে রিয়েলাইজেশন করবে তারা কিন্তু দেশকে দেখে করবে। আরেকটা জিনিস, একটা দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তখনই সম্ভব হবে যখন আপনি মূল্যস্ফীতিটাকে আপনি 5-4-এর দিকে স্থিতিশীল করতে পারবেন। তখন কিন্তু না হয় মূল্যস্ফীতি বিদেশি বিনিয়োগকারীদের যে রেজাল্ট মানে হচ্ছে প্রফিট, সেটাও কিন্তু খেয়ে ফেলে উচ্চ মূল্যস্ফীতি। একইভাবে আমরা এখন কিছুটা স্বস্তিতে আসি, যেটা হচ্ছে ফরেন কারেন্সির যে রিজার্ভ, অর্থাৎ আমার টাকার মান কমে যাওয়ার কারণে যে মূল্যস্ফীতিটা হয় সেটা কিছুটা স্থিতিশীল রয়েছে। তারপরেও কিন্তু দেখবেন যে আমরা যদিও খাদ্য মূল্যস্ফীতি কমেছে বেশি, কিন্তু আমাদের কিন্তু নন ফুড ইনফ্লেশন ওইভাবে কমে নাই। তার মানে হচ্ছে আমাদের সেই ইনফ্লেশনটা কিন্তু মোস্ট অফ দ্য কেস মধ্যবর্তী কাঁচামাল, এই সমস্ত জিনিস এবং ফিনিশড গুডসেও কিন্তু ইম্পোর্ট করতে হয়। অতএব টাকার সামান্য মূল্য বাড়লেও সেটা কিন্তু আমাদের মূল্যস্ফীতিকেতেই প্রতিফলিত হয়। অতএব সার্বিক দিক থেকে টাকাকে স্থিতিশীল রাখতে হবে, প্রবৃদ্ধিটার কথা চিন্তা করতে হবে কিভাবে উপরের দিকে নেওয়া যায়, বাকিগুলা কিন্তু তার সাথে সম্পৃক্ত। সমানুপাতিকভাবে প্রবৃদ্ধি আর টাকা স্থিতিশীলতা আছে, বাকিগুলো সমানুপাতিকভাবে পরিবর্তিত। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই।